প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুব রহমান। আমরা গত বুধবারে আমি তোমাদের দশম শ্রেণী নবম দশমের রসায়ন বিজ্ঞান বইয়ের 11 অধ্যায় হাইড্রোকার্বনের উপরে প্রথম অংশে একটা ক্লাস নিয়েছিলাম। আজকে তার দ্বিতীয় অংশ। তো ওই দিন আমরা গত বুধবারের ক্লাসে আমরা অ্যালকিনের প্রস্তুত প্রণালী পর্যন্ত আলোচনা করেছিলাম। এখন আমরা তার পরবর্তী অংশ থেকে শুরু করব, সেটা হচ্ছে অ্যালকিনের ধর্ম। অ্যালকিন বানানটা যেভাবেই লেখা যায়, সরু দিয়েও লেখা যায়, এভাবেও লেখা যায়। অ্যালকিনের ধর্ম, ঠিক আছে? তাহলে অ্যালকিন সমূহ সাধারণত সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেনের ধর্মগুলিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ভৌত ধর্ম, আর একটা হচ্ছে রাসায়নিক ধর্ম। এবার প্রথমত আমরা যদি ভৌত ধর্ম দেখি, সেক্ষেত্রে ভৌত ধর্ম এই অ্যালকেন সমূহের আমরা অ্যালকেন লিখছি, শব্দটা অ্যালকেন হবে অ্যালকেন অথবা অ্যালকেনের ধর্ম এই ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম। তো ভৌত ধর্ম আমরা বলতে পারি যে অ্যালকেন সমূহের ভৌত ধর্ম নির্ভর করে তাদের কার্বন সংখ্যার উপর। যেমন আমরা যদি একটা ছক আকারে সেটাকে দেখি, যেমন অ্যালকেনের এখানে আমরা বলবো অ্যালকেনের নাম তারপর আমরা যদি বলি সংকেত, তারপরে বলবো ভৌত অবস্থা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কয়েকটা অ্যালকেনের নাম ও সংকেত লিখব। যেমন প্রথমত আমরা যদি বলি মিথেন, এক নম্বরে যদি বলি মিথেন, যার রাসায়নিক সংকেত হচ্ছে CH4, তার ভৌত অবস্থা গ্যাসীয়। দুই নম্বরে হচ্ছে ইথেন, তার রাসায়নিক সংকেত হচ্ছে CH3, তাও গ্যাসীয়। এভাবে কার্বন সংখ্যা 1 থেকে 4 পর্যন্ত, কার্বন সংখ্যা 1 থেকে 4 পর্যন্ত গ্যাসীয় অবস্থা। ঠিক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি তার পরবর্তীতে কিছু দেখি আরো, যেমন পেন্টেন। তাহলে পেন্টেন হলে তার কার্বন সংখ্যা হবে কত? 5। যেমন পেন্টেন, অর্থাৎ CH3, CH2, CH3, এখানে এটা হবে তরল।
অর্থাৎ কার্বন সংখ্যা 5 থেকে 15 পর্যন্ত, কার্বন সংখ্যা 5 থেকে 9 পর্যন্ত বা 8 পর্যন্ত, কার্বন সংখ্যা 5 থেকে 10 পর্যন্ত হচ্ছে তরল, কার্বন সংখ্যা 5 থেকে 10 পর্যন্ত তরল। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর পরবর্তীতে আমরা আরেকটা অংশ দেখি। যেমন হেক্সাডুকেন, যাতে কার্বন সংখ্যা হবে 16। এটি হবে কঠিন অবস্থা, অর্থাৎ কার্বন সংখ্যা 10 এর বেশি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম তাহলে অ্যালকেন সমূহের ভৌত ধর্ম নির্ভর করে তার কার্বন সংখ্যার উপর। ঠিক আছে, অ্যালকেন সমূহের ভৌত ধর্ম নির্ভর করে তার কার্বন সংখ্যার উপর। কার্বন সংখ্যা 1 থেকে 4 পর্যন্ত হলে সেটা হচ্ছে গ্যাসীয় অবস্থা, কার্বন সংখ্যা 5 থেকে 10 পর্যন্ত হলে তরল, আর কার্বন সংখ্যা 10 এর বেশি হলে সেটা অবশ্যই কঠিন পদার্থ। আমরা দেখলাম মিথেন, ইথেন এগুলি গ্যাসীয় পদার্থ। পেন্টেন যাতে কার্বন সংখ্যা হচ্ছে 5 সেটা তরল পদার্থ। হেক্সাডুকেন যাতে কার্বন সংখ্যা 16 অর্থাৎ 10 এর উপরে সেটা হচ্ছে কঠিন পদার্থ, ভৌত অবস্থা। এবার আমরা দেখব এই অ্যালকেনের কিছু রাসায়নিক ধর্ম। এবার আসো আমরা অ্যালকেনের কিছু রাসায়নিক ধর্ম দেখি। রাসায়নিক ধর্ম, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন অ্যালকেনের কিছু রাসায়নিক ধর্ম দেখব। সেই ক্ষেত্রে প্রথমত আমরা দেখব ক্লোরিনের সাথে বিক্রিয়া। প্রথমত দেখব 1 নম্বরে হচ্ছে ক্লোরিনের সাথে বিক্রিয়া। ক্লোরিন, ক্লোরিনের সাথে বিক্রিয়া। ক্লোরিনের সাথে বিক্রিয়া, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অতি বেগুনি আলো, অতি বেগুনি আলো অর্থাৎ আলট্রা ভায়োলেট আলোর উপস্থিতিতে, রশ্মির উপস্থিতিতে মিথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে টেট্রাক্লোরোমিথেন বা কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করে। আমরা বলবো অতি বেগুনি রশ্মি, অতি বেগুনি বেগুনি আলো যাকে আমরা বলি ইউভি এর উপস্থিতিতে মিথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে টেট্রাক্লোরোমিথেন।
ক্লোরোমিথেন উৎপন্ন করে। বিক্রিয়াটি 4টি ধাপে সম্পন্ন হয়। চার ধাপে সম্পন্ন হয়। এই বিক্রিয়াটিকে মিথেনের ক্লোরিনেশন বিক্রিয়া বলা হয়। একে মিথেনের ক্লোরিনেশন বিক্রিয়া বলা হয়। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার বিক্রিয়াটি দেখব কিভাবে বিক্রিয়াটি সম্পন্ন হয়। 4টি ধাপে, 4টা ধাপে আমরা বিক্রিয়াটি দেখব। যেমন প্রথমত আমরা যদি মিথেন প্লাস ক্লোরিন বিক্রিয়া করলে হবে CH3Cl প্লাস HCl, প্রতি ক্ষেত্রে একটা করে HCl বৃদ্ধি পাবে। CH3 প্লাস Cl2 ইকুয়াল টু CH2Cl2 প্লাস HCl। আবার CH3 CH2 Cl2 CH Cl3 প্লাস HCl। আবার এখানে CH2 Cl2, এখানে হবে Cl, আর এখানে হবে CHCl3 প্লাস Cl2 ইকুয়াল টু হবে CCl4 প্লাস HCl। এই 4টি ধাপে বিক্রিয়াটি সম্পন্ন হয়। সকল ক্ষেত্রে UV এবং UV এর দরকার, অর্থাৎ অতি বেগুনি আলোর উপস্থিতিতে বিক্রিয়াটি সম্পূর্ণ হয়। এখানে প্রথম ধাপে উৎপন্ন হয় ক্লোরোমিথেন। ডাইক্লোরোমিথেন, ডাইক্লোরো মানে দুইটা ক্লোরো আর কি, ডাইক্লোরোমিথেন। এর হবে ট্রাইক্লোরোমিথেন, আর এর হবে টেট্রাক্লোরোমিথেন, এটাকে অনেক সময় কার্বন টেট্রাক্লোরাইডও বলা হয়। এটার নাম কার্বন টেট্রাক্লোরাইড বা কার্বন টেট্রাক্লোরাইড। ঠিক আছে, এই বিক্রিয়াটি 4টি ধাপে সম্পূর্ণ হয়। সর্বশেষ যদি আমরা এই বিক্রিয়াটিকে যোগ করি সেক্ষেত্রে কী হবে? যদি একটি বিক্রিয়া আমরা সম্পূর্ণ করি তাহলে CH4 প্লাস 1 2 3 4 4টা ক্লোরিন বিক্রিয়া করলে হবে CCl4 প্লাস 1 2 3 4 4টা HCl। এই হচ্ছে এই বিক্রিয়াটিকে মিথেনের ক্লোরিনেশন বিক্রিয়া বলা হয়। ঠিক আছে।
4টা ধাপে বিক্রিয়াটি সম্পূর্ণ হয়। এই বিক্রিয়াটিকে মিথেনের ক্লোরিনেশন বিক্রিয়া বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অ্যালকেনের, মিথেন যেহেতু একটা অ্যালকেন বা অ্যালকেন হিসাবে মিথেনের একটা রাসায়নিক ধর্ম আমরা দেখলাম, যেটাকে মিথেনের ক্লোরিনেশন বিক্রিয়া বলা হয়। এখানে বিক্রিয়াটি 4টি ধাপে সম্পূর্ণ হয়। প্রথম ধাপে ক্লোরোমিথেন, দ্বিতীয় ধাপে ডাইক্লোরোমিথেন, তৃতীয় ধাপে ট্রাইক্লোরোমিথেন, চতুর্থ ধাপে টেট্রাক্লোরোমিথেন বা কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন হয়। এবার আমরা মিথেনের আরও কিছু বা অ্যালকেন হিসাবে মিথেনের আরও 1-2টা রাসায়নিক দ্রব্য দেখি। যেহেতু এই মিথেন একটা অ্যালকেন, আর অ্যালকেন সমূহ অত্যন্ত দাহ্য পদার্থ, যেহেতু অ্যালকেন সমূহ দাহ্য পদার্থ হওয়ার কারণে বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মিথেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করলে হবে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি বা জলীয় বাষ্প প্লাস প্রচুর পরিমাণে তাপ শক্তি উৎপন্ন হয়। একে দহন বিক্রিয়া বলা হয়। আমরা এটাকে দহন বিক্রিয়া বলতে পারি। দহন বিক্রিয়া, এই বিক্রিয়াটিকে দহন বলা হয়। অ্যালকেন সমূহ দাহ্য পদার্থ হওয়ার কারণে এরা অতি সহজে কি বায়ুর অক্সিজেন দ্বারা দাহিত হয়ে কার্বন ডাই অক্সাইড, পানি এবং প্রচুর পরিমাণে তাপ শক্তি উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের অ্যালকেনের রাসায়নিক ধর্ম। এবার আমরা অ্যালকিন সম্পর্কে একটু আলোচনা করব। সেটা হচ্ছে হাইড্রোকার্বনের আরেকটি অংশ হচ্ছে দ্বিতীয়ত অ্যালকিন। অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে অ্যালকিন অ্যালকিন। তাহলে অ্যালকিনের সংজ্ঞা আমরা আগে বলছি, গত ক্লাসে আমি অ্যালকিনের সংজ্ঞা বলছি যে কার্বন কার্বন পাশাপাশি 2টি কার্বন পরমাণুর মধ্যে যদি একটি দ্বিবন্ধন বিদ্যমান থাকে তবে তাকে বলা হয় অ্যালকিন। যেমন CH2 ডাবল বন্ড CH2, এবং কার্বনের বাকি বন্ধনগুলো অবশ্যই কি হাইড্রোজেন দ্বারা পূর্ণ হতে হবে। এটা হচ্ছে একটা অ্যালকিন, এক ধরনের অ্যালকিন বা ইথিন। অ্যালকিন অথবা এর নাম হচ্ছে, রাসায়নিক নাম হচ্ছে ইথিন। ঠিক আছে, তাহলে পাশাপাশি 2টি কার্বন পরমাণুর মধ্যে একটি দ্বিবন্ধন অবশ্যই বিদ্যমান থাকবে। এবার আমরা দেখব অ্যালকিনের একটা সাধারণ সংকেত। সাধারণ সংকেত, সেটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CN H2N। এখানে N ইকুয়াল টু, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে অবশ্যই N এর মান N ইকুয়াল টু 2 থেকে শুরু হবে। 2, 3, 4, 5 এভাবে চলমান থাকবে, কিন্তু N এর মান কখনোই 1 হবে না। আমাদের অ্যালকেন শ্রেণীর প্রথম সদস্য হচ্ছে মিথেন, যার কোনো অ্যালকিন বা অ্যালকাইনের কোনো রূপ নাই, শুধুমাত্র মিথেন প্রথম সদস্য। আর অ্যালকিনের বেলায় আমার প্রথম সদস্য শুরু হবে ইথিন থেকে। ঠিক আছে, তাহলে আমরা এই সাধারণ সংকেত অ্যালকিনের সাহায্যে CnH2n এর সাহায্যে বিভিন্ন রকমের ইথেনের নাম করতে পারি। যেমন N ইকুয়াল টু যদি 1 হয় তাহলে সেই ক্ষেত্রে 1H2 ইন্টু 1 অর্থাৎ CH2, C2। N ইকুয়াল টু 1 বলা যাবে না, আমরা বলছি N এর মানটা অবশ্যই 2 এর থেকে শুরু হবে। তাহলে 2, এটা হবে C2H4। তার মানে সংকেতটা দাঁড়ালো CH2 ডাবল বন্ড CH2 অর্থাৎ ইথিন। যৌগটির নাম হলো ইথিন। ইথিন। দ্বিতীয়ত আমরা N এর মান যদি 3 বসাই, N এর মান 3 বসাইলে C3H2 ইন্টু 3, তার মানে হবে
C3H6, ঠিক আছে, সেই যৌগটি হবে কি CH3 সিঙ্গেল বন্ড CH2 CH ডাবল বন্ড CH2। তার মানে এটার নাম হচ্ছে প্রোপিন। প্রোপিন, প্রোপিন, ঠিক আছে। এভাবে আমাদের আরেকটা যৌগ যদি আমরা লিখি n এর মান 4 হলে n এর মান, তাহলে C4H2 সেক্ষেত্রে হবে C4H8 ইকুয়াল টু হবে CH3CH2 CH ডাবল বন্ড CH2, এটার নাম হবে বিউটিন। বিউটিন, ঠিক আছে। এই হচ্ছে অ্যালকিন। এভাবে আমরা অ্যালকিনগুলি নামকরণ করে থাকি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার অ্যালকেনের যে নামকরণ আছে, অ্যালকেন যেমন ইথেন, শিক্ষার্থী বন্ধুরা আমরা নামকরণের ক্ষেত্রে ইউপেক পদ্ধতিতে যেমন ইথেন ETHANE ইথেন, এই ইথেন থেকে আমরা ANE বাদ দিয়ে অর্থাৎ সরিয়ে বাদ দিয়ে তার সাথে যদি ENE যোগ করি, ENE যেমন ইথিন, ETHENE ইথিন নামকরণ হয়। অর্থাৎ অ্যালকেনের নামের শেষে যে ANE আছে সেই ANE বাদ দিয়ে তার জায়গায় ENE যোগ করলে অ্যালকিনের নামকরণ হয়। যেমন প্রোপেন, PROPANE প্রোপেন, এখান থেকে আমরা যদি ANE এই ANEটা যদি বাদ দিয়ে দিই, হ্যাঁ, তার সাথে প্লাস করি ENE, তাহলে হবে কি প্রোপেন, প্রোপিন। প্রোপিন, ঠিক আছে। তাহলে আমরা এই প্রোপেনের এই ANE এটা বাদ দিলাম, বাদ দিয়ে তার জায়গায় ENE যোগ করলে সেটা হবে প্রোপিন অর্থাৎ অ্যালকিন। অ্যালকিন, ঠিক এভাবে বিউটেনের ANE বাদ দিয়ে ENE যোগ করলে হবে বিউটিন। তাহলে আমরা প্রত্যেকটা অ্যালকিনকে এভাবে নামকরণ করব, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। এবার আমরা অ্যালকিনের প্রস্তুত প্রণালী দেখব, কিভাবে এটা প্রস্তুত করা যায়। প্রস্তুত প্রণালী, প্রস্তুত প্রণালী। ইথাইল ক্লোরাইড থেকে আমরা এই অ্যালকেন প্রস্তুত করতে পারি, যেমন ইথাইল ক্লোরাইড থেকে ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড থেকে অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা এই অ্যালকিন প্রস্তুত করতে পারি। যেমন এই অ্যালকাইল হ্যালাইড হিসাবে যদি আমরা ইথাইল ক্লোরাইড নেই CH3
CH2Cl, এই ইথাইল ক্লোরাইডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে, সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ, ইথাইল অ্যালকোহল এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণকে উত্তপ্ত করলে অ্যালকিন পাওয়া যায়। CH2 ডাবল বন্ড CH2 প্লাস সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। ঠিক আছে, তাহলে আমরা এখানে অ্যালকিন পাইলাম, ইথিন। ইথিন পাইলাম, এটা অ্যালকিন বলা যায়, ইথিন ও অ্যালকিন। তাহলে আমরা বলতে পারি যে ইথাইল অ্যালকোহল ও সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণকে, ইথাইল অ্যালকোহল, ইথাইল ক্লোরাইড, সরি ইথাইল ক্লোরাইড, অ্যালকোহল নয়, ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড, ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড ও সোডিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণকে উত্তপ্ত করলে ইথাইল ক্লোরাইড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণকে উত্তপ্ত করলে অ্যালকিন পাওয়া যায়। বিক্রিয়াটি আমরা উপরে দেখাইলাম। তাইলে এই বিক্রিয়ায় আমাদের, এই বিক্রিয়ার সাহায্যে কি আমরা অ্যালকেন উৎপন্ন করতে পারি। ইথাইল ক্লোরাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণকে উত্তপ্ত করলে অ্যালকিন পাওয়া যায়। এখানে ইথাইল ক্লোরাইড যদি নেই আমরা, সেক্ষেত্রে অ্যালকিন হিসাবে আমরা ইথিন পাব, বা যে কোনো অ্যালকাইল হ্যালাইড নিলে এই ধরনের বিক্রিয়া সম্পন্ন করা কি সম্ভব। এছাড়া আমরা আরও কিছু প্রস্তুত প্রণালী দেখি, যেমন ইথানল থেকে আমরা, অর্থাৎ অ্যালকোহল থেকে আমরা অ্যালকিন প্রস্তুত করতে পারি। অ্যালকোহল থেকে আমরা অ্যালকিন প্রস্তুত করতে পারি। ঠিক আছে, অ্যালকোহলকে অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে যদি আমরা বিক্রিয়া করি, অ্যালকোহলের সাথে অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশ্রিত করে উত্তপ্ত করলে কি অ্যালকিন পাওয়া যায়। অর্থাৎ অ্যালকোহলের সাথে, অ্যালকোহল হিসেবে যদি আমরা ইথানল ব্যবহার করি, ইথানলকে অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিড এর সাথে মিশ্রিত করে তাপ দিলে কি পাওয়া যায়? ইথিন পাওয়া যায়। যেমন আমরা যদি বিক্রিয়াটি সম্পূর্ণ করি, যেমন ইথানল
অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে আমার CH2 ডাবল বন্ড CH2 পাওয়া যাবে। ঠিক আছে, এখানে একটি কথা বলে রাখা ভালো যে গাঢ় সালফিউরিক অ্যাসিড হচ্ছে নিরোধক পদার্থ। গাঢ় সালফিউরিক অ্যাসিড একটা নিরোধক পদার্থ। এই নিরোধক পদার্থ হওয়ার কারণে অতি সহজেই কি এই ইথানল থেকে তার জলীয় অংশকে বের করে নিতে পারে এবং ইথেন উৎপন্ন করতে পারে। এটা হচ্ছে ইথানল। ইথানল আর এখানে উৎপন্ন যৌগটা হচ্ছে ইথিন, যা একটি অ্যালকিন। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইথানলের বা অ্যালকিনের দুইটা প্রস্তুত প্রণালী দেখলাম। আমরা পরীক্ষাগারে বা পরীক্ষা ক্ষেত্রে এগুলি ব্যবহার করতে পারি, বাণিজ্যিকভাবে হয়তো অন্যভাবে উৎপাদন করা যেতে পারে। এছাড়া আরও বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে, প্রভাবকীয় ভাঙ্গনের মাধ্যমে বা তাপীয় ভাঙ্গনের মাধ্যমে উচ্চতর হাইড্রোকার্বনকে ভেঙে অ্যালকিন উৎপন্ন করা যেতে পারে। যাই হোক, আমরা যতটুকু দেখলাম সেটা হচ্ছে তোমাদের পাঠ্যপুস্তকের অনুসারে, সিলেবাসভুক্ত বিষয় অনুসারে, এর বাইরে আমরা যাচ্ছি না এখন। এবার আমরা দেখব অ্যালকেনের ধর্ম। অ্যালকিনের ধর্ম, অ্যালকিনের ধর্ম, তার মধ্যে প্রথমত আমরা কিছু ভৌত ধর্ম দেখব। ভৌত ধর্মের কথা বলবো যে এই অ্যালকিন সমূহ রাসায়নিকভাবে অত্যন্ত সক্রিয়। অ্যালকিন সমূহ ভৌত ধর্ম। ভৌত ধর্ম এক নম্বর হচ্ছে এরা রাসায়নিকভাবে সক্রিয়। হ্যাঁ, রাসায়নিকভাবে সক্রিয়। রাসায়নিকভাবে সক্রিয় ভৌত ধর্ম নয়, এটা রাসায়নিক ধর্মে আমরা বলতে পারি, কারণ এগুলি এই অ্যালকেন সমূহ অত্যন্ত রাসায়নিকভাবে খুবই সক্রিয়। কারণ হচ্ছে এদের যে বন্ধন থাকে, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, এই দ্বিবন্ধনের একটি বন্ধন অত্যন্ত শক্তিশালী হলেও অপর বন্ধনটি খুবই দুর্বল, যে কারণে এরা অতি সহজে যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। যেমন প্রথমত আমরা যদি বলি যে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া, হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া, হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া, হাইড্রোজেন সংযোজন, হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। ঠিক আছে, অ্যালকিন সমূহ, সকল প্রকার অ্যালকিন হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। নিকেল প্রভাবকের উপস্থিতিতে অ্যালকিন হিসাবে যদি আমরা ইথিন ব্যবহার করি, সেক্ষেত্রে নিকেল প্রভাবকের উপস্থিতিতে, নিকেল প্রভাবকের উপস্থিতিতে নিকেল প্রভাবকের উপস্থিতিতে অ্যালকেন হিসাবে যদি আমরা ইথিন নিই, এই ইথিনকে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন সহযোগে হাইড্রোজেনের সাথে উত্তপ্ত করলে ইথেন বা অ্যালকেন পাওয়া যায়।
আমরা যদি বিক্রিয়াটি দেখি, CH2 ডাবল বন্ড CH2 প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করলে এখানে আমার প্রভাবক হিসাবে থাকবে নিকেল, আর তাপমাত্রা হবে 180 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এই তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয় সেই ক্ষেত্রে CH3 পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমার এখানে বিক্রিয়া করলো ইথিন বা অ্যালকিন, আর উৎপন্ন হলো ইথেন বা অ্যালকেন। ঠিক আছে, তাহলে সকল প্রকার অ্যালকিন এ ধরনের বিক্রিয়া অংশগ্রহণ করে। নিকেল প্রভাবকের উপস্থিতিতে যে কোনো অ্যালকিনকে হাইড্রোজেন সহযোগে উত্তপ্ত করলে তাপমাত্রা হবে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে অ্যালকেন পাওয়া যায়। অ্যালকেন হিসাবে যদি আমরা ইথিন ব্যবহার করি সেক্ষেত্রে ইথেন পাওয়া যাবে। এবার আসো আমরা দেখব অ্যালকেনের আরেকটা রাসায়নিক ধর্ম, যেটাকে বলা হচ্ছে পানি যুজন বিক্রিয়া। পানি যুজন বিক্রিয়া, পানি যুজন। পানি যুজন বিক্রিয়া অতি উচ্চ চাপে ও তাপে অতি উচ্চ চাপে ও তাপে অ্যালকেন পানির সাথে বিক্রিয়া করে পানির সাথে বিক্রিয়া করে অ্যালকোহল উৎপন্ন করে। আমরা বিক্রিয়াটি যদি লিখি তাহলে দেখতে পারবো যে CH2 ডাবল বন্ড CH2 প্লাস পানি, এখানে তাপমাত্রা হবে অতি উচ্চ তাপমাত্রা ও চাপে, অতি উচ্চ চাপ ও তাপ, আর প্রভাবক হিসাবে এনে H3PO4 ফসফরিক অ্যাসিড থাকতে হবে। অতি উচ্চ তাপমাত্রা ও চাপে অ্যালকেন অতি উচ্চ তাপমাত্রা ও চাপে এবং ফসফরিক অ্যাসিডের H3PO4 এর উপস্থিতিতে অ্যালকেন পানির সাথে বিক্রিয়া করে অ্যালকোহল এবং অ্যালকোহল উৎপন্ন করে। এই ক্ষেত্রে আমরা যদি এই ইথিন হিসাবে অ্যালকিন হিসাবে যদি ইথিন নেই, ইথিন, সেক্ষেত্রে বিক্রিয়া করলে ইথানল পাওয়া যাবে। CH3 CH2
OL, ইথানল, যা একটি অ্যালকোহল। ইথানল পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অ্যালকেনের আরও দুইটি ভৌত ধর্ম দেখলাম, পানি সংযোজন দেখলাম। এবার আমরা আরেকটা ভৌত ধর্ম দেখব, সেটা হচ্ছে ব্রুমিন সংযোজন বা ব্রুমিনের সাথে বিক্রিয়া। ব্রুমিনের সাথে বিক্রিয়া। ব্রুমিনের সাথে বিক্রিয়া। ব্রুমিনের সাথে বিক্রিয়া, ঠিক আছে। এই অ্যালকিন সমূহ ব্রুমিনের সাথে বিক্রিয়া করে ডাই ব্রুমো ইথেন উৎপন্ন করে। যেমন ইথিন, ইথিন যদি আমরা নেই সেই ক্ষেত্রে CH2 ডাবল বন্ড CH2 প্লাস ব্রুমিন, সেক্ষেত্রে হবে ডাই ব্রুমো ইথেন CH2Br CH2Br, এটা বলা হচ্ছে ডাই ব্রুমো ইথেন। ডাই ব্রুমো ইথেন, ঠিক আছে। এখানে একটা কথা বলে রাখা ভালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ব্রুমিনের দ্রবণের বর্ণ হচ্ছে লাল বর্ণ। ব্রুমিন দ্রবণের বর্ণ হচ্ছে লাল বর্ণের। এই বিক্রিয়ার ফলে ব্রুমিন দ্রবণের লাল বর্ণ বিনষ্ট হয় বা অপসারিত হয়, ঠিক আছে। এই বিক্রিয়াটির সাহায্যে যে কোনো অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্ত করা যায় এবং যে কোনো অসম্পৃক্ত হাইড্রোকার্বনের শনাক্তকরণের জন্য এই বিক্রিয়া ব্যবহার করা হয়। সকল প্রকার অসম্পৃক্ত হাইড্রোকার্বন ব্রুমিনের লাল বর্ণের দ্রবণকে অপসারিত করে ডাই ব্রুমো ইথেন উৎপন্ন করে। এখানে এই ইথিন অ্যালকিন হিসাবে যদি আমরা ইথিন ব্যবহার করি, সেই ক্ষেত্রে ডাই ব্রুমো ইথেন, প্রোপেন ব্যবহার করলে ডাই ব্রুমো প্রোপেন, বিউটেন ব্যবহার করলে ডাই ব্রুমো বিউটেন উৎপন্ন হবে। অর্থাৎ এই বিক্রিয়াটিকে জৈব যৌগের অসম্পৃক্ত হাইড্রোকার্বনের বা হাইড্রোকার্বন যৌগের অসম্পৃক্ততা প্রমাণের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এবার আমরা অসম্পৃক্ততা প্রমাণের আরেকটা পরীক্ষা দেখব, সেটা হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্রবণ দ্বারা জারণ। পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্রবণ দ্বারা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের ক্লাস আপাতত এই পর্যন্তই থাকবে। যেহেতু আমাদের সময়ের স্বল্পতা আছে, সময়ের স্বল্পতার কারণে আমরা পরবর্তীতে আবার যেতে পারবো না। এবং আমি হাইড্রোকার্বনের উপরে 2টা ক্লাস নিলাম এবং পরবর্তীতে হাইড্রোকার্বনের উপরে আরও একটা ক্লাস নেব। আর আমার ক্লাস যদি ভালো লাগে তাহলে সে ক্লাসটা তোমরা ভালোভাবে দেখবে এবং ভালোভাবে অনুসরণ করবে। তারপরে আমার যে চ্যানেলের কথা আমি বলছি সেই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবে এবং চ্যানেলটার নাম তোমরা লিখে রাখো MRAR TV, ঠিক আছে। ইউটিউবে ঢুকে এই MRAR TV লিখে সার্চ করলে আমার চ্যানেলটা পাবে, সেখানে একটা সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ সবাইকে।